নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সব কিছু শুভ হোক, সব কিছু শুভ হোক, এইটুকুই তো চাইতে পারি আমরা। আর সকালবেলায় শুভ হোক কথাটা বলতে বড় ভালো লাগে, আপনাদেরও শুনতে নিশ্চয়ই খুব ভালো লাগে। মনের মধ্যে কেমন একটা জোর পাওয়া যায়, মনে হয় যে হ্যাঁ শুভ হবে, নিশ্চয়ই শুভ হবে, এরকম একটা বিশ্বাস কোথাও যদি তৈরি হয় তাহলেই আমার এই শুভ হোক বলার সার্থকতা প্রতিদিন। আজকে একটা বিশেষ দিন, আজকে উত্তম কুমারের জন্মদিন। হ্যাঁ, 1926 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর তারিখে উত্তম কুমারের জন্ম হয়েছিল। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তিনি আনন্দ দিয়েছেন, সুখ দিয়েছেন, ভাবনার খোরাক দিয়েছেন, এটা একটা মানে আছে কোথাও কোথাও, জীবনের কাছে তো এর একটা তাৎপর্য আছে, তাই তাকে আমরা স্মরণ করি। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 17ই ভাদ্র 1431, ইংরেজির 3রা সেপ্টেম্বর 2024, মঙ্গলবার। আজকে অমাবস্যা, দিনের বেলা 6:31 পর্যন্ত। সূর্যোদয়ের সময় ভোর 5:22, সূর্যাস্তের সময় বিকেল 5:52। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন এবং একেবারেই একটা কি বলবো, প্রযুক্তিগত কারণে আপাতত আমাদের চিঠি পড়া যাচ্ছে না আর কি, কিন্তু অবিলম্বে যাবে, অবিলম্বে যাবে, সেটা আমরা সারিয়েই নেব খুব তাড়াতাড়ি, 1-2 দিনের মধ্যেই সারিয়ে নেব। কাজে আপনারা চিঠি পাঠান, চিঠি পাঠান, চিঠি যে কোনোভাবে হোক যদি পাই তাহলে নিশ্চয়ই সে চিঠি পড়বো। মানে আমি তো বলি শরণাগত অনুষ্ঠানের যাকে বলে সবচেয়ে দামি অংশটা হচ্ছে আপনাদের চিঠিপত্র। এবং যারা কর্তা ব্যক্তি আছেন আমার, তারাও বলেন যে এই যারা শ্রোতা তারা এত ভালো চিঠি লিখতে পারেন, মানে আমাদের কোনো ধারণা ছিল না এইরকম সব এত ভালো ভালো, এত সমৃদ্ধ, এত দামি সব চিঠি। নিশ্চয়ই সব চিঠি নয়, কিন্তু বেশ কিছু চিঠি এত ভালো যে মানে আমাদের বেশ গর্ব হয় আর কি। 92.7 বিগ FM এর মানুষজন হিসেবে বেশ গর্ব হয়। তো যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠান। চিঠি পাঠাবার নাম্বার তো আপনারা জানেন, 9831922927। তারপরে এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে হনুমান সম্পর্কে বলছিলাম, হনুমানের সাগর লঙ্ঘন নিয়ে কথা বলবো। হনুমানের সাগর লঙ্ঘন নিয়ে আপনারা জানেন মোটের ওপর, মানে এইটুকু জানেন অন্তত যে হনুমান সীতার খোঁজে সেই সাগর লঙ্ঘন করে লঙ্কায় গিয়ে পৌঁছেছিলেন, এইটুকু জানি আমরা। তার ভেতরে কত কি কাণ্ডমাণ্ড হয়েছে বা হনুমান সম্পর্কে কত কি কাণ্ড, সেইগুলো হয়তো জানি না। তার কিছু কিছু কথা শোনাবো আপনাদের। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম বৌদ্ধ ভারত, খানিকটা পড়া হয়েছে, আরো খানিকটা পড়া হবে। তারপর কথামৃত থেকে পাঠ, কথামৃতের পর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা আন্দামান ঘুরে বেড়াচ্ছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার তাহলে পুরাণ চিরন্তন, হনুমানের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো কিছু কিছু কথা বলা হলো, হনুমানের কম বয়সের কথা, তার সূর্য ধরতে যাওয়ার কথা, তার হনু ভেঙে যাওয়ার কথা এবং তার সূত্র ধরে তার অমিত শক্তিশালী হয়ে ওঠার কথা এবং সেই শক্তির ফলে যে বাড়াবাড়ি করে ফেলছিলেন হনুমান, তাতে করে তার সেই অভিশাপ পাবার কথা যে তুমি তোমার শক্তির কথা ভুলে যাবে, মনেই পড়বে না। এই যে কথাটা, এই যে অভিশাপটা, যদি কেউ অভিশাপ
বলা যায় আর কি। আমার পুরোটাই একে অভিশাপ বলা যাবে বলে মনে হচ্ছে না, এটা সাপে বড় বলা যেতে পারে। তার কারণ সত্যি সত্যি মানুষ যদি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হয়, আমি মানুষ হিসেবে ধরি, তাহলে সে যে কি করতে পারে, মানে আমার কতটা ক্ষমতা আছে আমি যদি জানি, তাহলে সেই ক্ষমতার সমস্তটা ব্যবহার করলে কিন্তু তুলকালাম কাণ্ড হয়ে যেতে পারে। আমরা এই যে ক্ষমতাটাকে ব্যবহার করি না, কেননা আমার কতদূর ক্ষমতা আমি জানি না, সেইটা এক হিসেবে কিন্তু ভালো। এবং সত্যি সত্যি আপনি কি জানেন আপনি কতটা কি করতে পারেন? আমি কি জানি আমি কতটা কি করতে পারি? জানি না। তো জানি না বলেই একটা ধরনের একটা স্থিতি আছে এই পৃথিবীতে, আমার এইরকম করে মনে হচ্ছিল আর কি। একটু উল্টো পাল্টা কথা, যাই হোক। তো হনুমান তো ভুলে গেছেন তার কি কি ক্ষমতা আছে না আছে, সব ভুলে গেছেন। এইবারে আমাদের চেনা গল্পের কাছাকাছি ফিরে আসি। ওই যে জটায়ুর দাদা সম্পাতি, তো অনেক দিন ধরে তার তো ডানা কেটে গেছে, তো পড়েছিলেন। তো নতুন গজানো পাখা নিয়ে উড়ে যাবার আগে বলে গেলেন যে সীতা দক্ষিণ সাগরের অন্য পারে লঙ্কায় আছে, কিন্তু সেখানে যাওয়া যাবে কি করে? 100 যোজন চওড়া এই সাগর, একে অতিক্রম করা তো মুখের কথা নয়। বেশ, তাহলে সেতু বন্ধন করা যাক। কিন্তু সেতু বন্ধন যে করব, তার আগে তো জানা দরকার সীতা সত্যি সত্যি সেখানে আছেন কিনা। অন্তত একজনের তো গিয়ে ব্যাপারটা দেখে আসা উচিত। কে যাবে? অঙ্গদ আর জাম্ববান তারা মিলে একটা মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে তো হনুমানও এলেন বলাই বাহুল্য। তারপরে কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন পুরাণ চিরন্তন। গানের পর আরো খানিকটা গল্প বলবো আপনাদের। আপনাদের গানের আগে এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে অঙ্গদ একে একে বানরদের ডেকে জিজ্ঞেস করলে যে আচ্ছা, তোমাদের মধ্যে কে কতটা দূর পর্যন্ত লাফাতে পারবে? বানররাই তো বেশি দূর লাফাতে পারে, তো কতটা পর্যন্ত পারবে? তো কেউ বলল 10 যোজন পারবো, কেউ বলল 20 যোজন পারবো, কেউ 30, 50। কিন্তু সমুদ্র তো 100 যোজন, 100 যোজন পার হতে কে পারবে? তো বাঁদরদের যে বৈদ্য, তার নাম হচ্ছে সুসেন, সুসেন বলল যে আমি 80 যোজন পর্যন্ত লাফাতে পারি, কিন্তু 100 যোজন তো মুশকিল। আর হনুমান তো চুপ করে আছেন। হনুমান তো জানেনই না, মানে মুনি ঋষিরা যা বলেছেন তাকে, সেই যে অগাধ শক্তি তার কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু জাম্ববান জানতেন। তিনি হনুমানকে ডাকলেন, ডেকে বললেন যে হনুমান, বানরদের এই বিপদের দিনে তুমি চুপ করে বসে আছো কেন? আমি তো জানি তোমার মধ্যে মহাশক্তি সুপ্ত অবস্থায় রয়েছে। এইরকম একটা অবস্থা, তুমি সজাগ হবে না? একমাত্র তুমি পারো এই মহা বিপদ থেকে বাঁদরদের রক্ষা করতে। ওঠো, জাগো, এগিয়ে এসো। এই সব কথা শুনতে শুনতে হনুমানের মনের মধ্যে পুরনো সব কথা জেগে উঠল। এর একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে বলে আমার নিজের মনে হয়। আমাদের ভেতরের যে শক্তি ঘুমিয়ে আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই এই শক্তি আছে। সেই শক্তিকে আমি যদি ভুল পথে পরিচালিত করি, তাহলে দাবানল লেগে যেতে পারে। সে কথা বলছিলাম আপনাদের। কিন্তু এই ভেতরের যে শক্তি, গুরুর কাজ হচ্ছে এই শক্তিকে সোনার কাঠি ছুঁইয়ে জাগিয়ে তোলা। একবার জাগিয়ে তুলতে পারলে, সেই শক্তি সম্পর্কে সচেতন হলে মানুষ উঠে দাঁড়াতে পারবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে। তা হনুমান নিজের ভেতরে এখন সেই শক্তি অনুভব করতে পারছেন। তারপরে কি হলো আপনারা জানেন, কিন্তু সেই জানা গল্প আরেকবার বলবো। দেখবেন তার মধ্যে আরো অনেক খুঁটিনাটি আছে যেগুলো আমরা জানি না বা ভুলে গিয়েছিলাম। কিন্তু আজকে নয়, আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ করছি পুরাণ চিরন্তন। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। আপনারা গ্রন্থ পূজার গোঁড়ামি সম্পর্কে অভিযোগ করে থাকেন, কিন্তু এ সম্পর্কে হিন্দুর মনোভাব জানতে পারলে আপনারা কি ভাববেন কে জানে।
হিন্দু বিশ্বাস করে যে বেদ প্রত্যক্ষভাবে ভগবানের শ্রীমুখ নিঃসৃত জ্ঞান। বেদ ও সহায়েই এই বিশ্ব চরাচর সৃষ্ট হয়েছে এবং বেদে নিহিত বলেই তাদের অস্তিত্ব সম্ভব হয়েছে। একটি গাভী এই স্থূল জগতে বিরাজ করছে কারণ গাভী শব্দটি বেদে রয়েছে। একটি মানুষ এই পার্থিব জগতে বিদ্যমান কারণ মানুষ শব্দটি বেদ মধ্যে উল্লিখিত আছে। এরই মধ্যে সেই মতবাদের জন্মসূত্র দেখা যায়, যেটি উত্তরকালে খ্রিস্ট ধর্মাবলম্বীগণ বর্ধিত করেছিলেন এবং এইভাবে প্রকাশ করেছিলেন, সৃষ্টির প্রারম্ভে ছিল শুধু শব্দ এবং শব্দ ঈশ্বর বা ব্রহ্মের সঙ্গে অভিন্ন ছিল। এ তত্ত্ব ভারতবর্ষের প্রাচীন তত্ত্ব। এই তত্ত্বের ভিত্তির উপরেই শাস্ত্রের ভাবরাশি দণ্ডায়মান। অবশ্য একথা স্মরণে রাখা প্রয়োজন যে শব্দ মাত্রই ঐশী শক্তির আধার, বহির্বিশ্ব ভাবের মূর্ত প্রকাশ স্বরূপ। সুতরাং প্রকাশ মাত্রেই জাগতিক ক্ষেত্রে স্থূল প্রকাশ এবং শব্দ মাত্রই বেদ, আর সংস্কৃতই দেব ভাষা। একদা দেব মুখ থেকে নিঃসৃত হয়েছিল ভাষা, সে ভাষা সংস্কৃত ভাষা অথবা দেব ভাষা। সেজন্য ভারতীয়দের মতে সংস্কৃত ভিন্ন অন্য সকল ভাষাই নিম্ন পর্যায়ের পশুকণ্ঠ নিঃসৃত ভাষার মতো, আর সেসব ভাষাভাষীরাই ম্লেচ্ছ শব্দে অভিহিত। গ্রিকদের পরিভাষায় বর্বর শব্দটি যেমন, এই ম্লেচ্ছ শব্দটিও সংস্কৃতে সেই রূপ। বেদসমূহ কোনো ব্যক্তি বিশেষের রচনা নয়, দেবতা মণ্ডলীর সঙ্গে সমান্তরাল রেখায় তারা বিদ্যমান। ভগবান অনন্ত, জ্ঞানও অনন্ত, এবং সেই অনন্ত জ্ঞান ও সহায়েই জগতের সৃষ্টি হয়েছে। ওই গ্রন্থেই জগতের সব কিছু বিধৃত, তার বাইরে কিছু নেই। মানুষের যত কিছু নীতিজ্ঞান, ভালো মন্দ বিচার, সবই ওই গ্রন্থের অনুশাসনের উপর প্রতিষ্ঠিত। কারণ ঐশ্বরিক জ্ঞানের ঊর্ধ্বে মানুষ উঠতে পারে না। ভারতীয় গোঁড়ামির এই হলো মূল কথা। বেদের শেষাংশ উচ্চতম আধ্যাত্মিক তত্ত্বে পরিপূর্ণ, আর প্রথমাংশ অপেক্ষাকৃত স্থূল। বেদগ্রন্থ থেকে অংশবিশেষ উদ্ধৃত করেই এটি ভালো নয়, ওটি ভালো নয়, এরূপ মন্তব্য আপনারা করে থাকেন। কিন্তু কেন? বহু অনভিপ্রেত এবং মন্দ অনুশাসনের মধ্যে নিহিত আছে, এই জন্য তা হয়তো আছে। কিন্তু ওল্ড টেস্টামেন্টেও তো এ জাতীয় ব্যাপার আছে। প্রাচীন গ্রন্থ মাত্রেই এমন বহু বিচিত্র মত, বহু উদ্ভট চিন্তার উল্লেখ আছে যা আজকের দিনে আমরা পছন্দ করব না। এই মতবাদটি ভালো নয়, আমার নীতিবোধে এটি বাধে। এ জাতীয় উক্তির কারণ সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করলে অথবা কেন আপনার নীতিতে বাধে কথা জিজ্ঞাসা করলে উত্তর আসে, না, এর মধ্যে কোনো প্রশ্ন বা যুক্তির অবকাশ নেই। এই যদি অবস্থা হয় তবে স্তব্ধ হও, দূরে সরে থাকো। বেদের যে নির্দেশ সেটি পালন করাই বিধি। বেদ নির্দিষ্ট ভালো মন্দই শেষ কথা। সে বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা মানুষের অধিকার বহির্ভূত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বৌদ্ধ ভারত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌ। এবারে কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃতে বলছিলাম সেই আশ্চর্য সব অভিজ্ঞতা। ঠাকুর তার নিজের সাধক জীবনের যে অভিজ্ঞতা, তার নিজের সাধনার যে অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতাগুলো বলছেন, আর মাস্টারমশাই মহেন্দ্রবাবু লিখে নিচ্ছেন। এবং সেই লেখা আমরা পড়ছি, ভাবতে কিরকম শিহরণ হয় না? মানে ঠাকুর কি কি সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। তিনি কখনো তিনি ধরা যাক হনুমান হয়ে তিনি রামের ভজনা করছেন, ল্যাজ লাগিয়ে নিয়েছেন একটা, যাতে এই উদ্দীপনটা হয়। এইরকম করে যখন ধরা যাক রাধা কৃষ্ণের ভজনা করেন, তখন তিনি কোনো একজন মানুষ, তিনি কৃষ্ণের ভজনা করছেন, তিনি রাধা হয়ে যাচ্ছেন মনে মনে। এই 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 সব অভিজ্ঞতার কথা বলছেন। এবং তারপরে বলছেন যে তন্ত্রমতের সাধনা সমস্তটা এক, সবটা এক।
উচ্ছিষ্ট পড়ে আছে, সারা রাত ধরে পড়ে থেকেছে, কে না কে মুখ দিয়েছে। বাবা খেপার সম্পর্কে এরকম একটা কথা শুনেছিলাম আমরা, যে বাবা খেপা ওই কে না কে মুখ দিয়েছে, উচ্ছিষ্ট নোংরা, তাই খাচ্ছেন। কোন রকমের কোনো ভেদাভেদ জ্ঞান নেই, সবটাই তিনি, সবটাই তিনি, তার মধ্যেই সমস্তটা, এইরকম একটা বোধের জায়গা থেকে ঠাকুর বলছেন। মানে এটা কল্পনা করলেও কিরকম লাগে একটা, যে কুকুরের ওপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম। মানে খানিকটা কুকুরকে খাওয়ালেন, সে কুকুরের উচ্ছিষ্ট ঠাকুর নিজে খাচ্ছেন। ওই সর্বং বিষ্ণুময়ং জগৎ, সমস্ত জগৎটাই তো বিষ্ণুময়। কুকুরও বিষ্ণু, আমিও বিষ্ণু, তাহলে ভেদ করে কি হবে? তাহলে তফাৎটা কি হলো? মাটিতে জল জমবে তাই আচমন, আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলুম, এইরকম সব। ঠাকুর কি বলছেন? বলছেন অবিদ্যাকে নাশ না করলে হবে না। আমি তাই বাঘ হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। এই যে বাঘ হওয়া কেমন করে হতেন আমি জানি না, বাঘের মতন করে আচার আচরণ করতেন কিনা আমি জানি না, কিন্তু এইটার ভেতর থেকে যে কথাটা বেরিয়ে আসছে, অবিদ্যা যাকে বলে, যাকে অবিদ্যা বলে, যে অবিদ্যার ভেতর থেকে বেরিয়ে আসে লোভ, যে অবিদ্যার ভেতর থেকে বেরিয়ে আসে রিপু, সেই অবিদ্যাকে খেয়ে ফেলতে হবে, আমাকেই খেতে হবে। আমারই ভেতরে কোনো একটা ভালো কিছু আছে, আমারই ভেতরে কোনো একটা সেই বাঘ আছে, সেই বীর্যময় বাঘ, সে বাঘ যেন অবিদ্যাকে খেয়ে ফেলতে পারে। আপনার ভেতরে শক্তি আছে, সেই শক্তি আপনি অনুভব করুন, এবং সেই শক্তি দিয়ে আপনি যা কিছু অবিদ্যা বলে মনে করেন, যা কিছু অবিদ্যা বলে আমরা জানি, সেই সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলতে হবে। এইটা হলো আমাদের কাজ, বস্তুত এইটাই হলো সাধনা। তো ঠাকুর বলছেন যে বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম, তাই চাঁদনিতে পড়ে থাকতাম, হৃদুকে বলতাম আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাবো, হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম আমি মুখ্য মা, তুমি আমাকে জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে, তুমি আমাকে বলে দাও। এই যে ঠাকুর সম্পর্কে তার ঘরের কাজকর্ম যে করতো, সে বলেছিল না, আরে ওর তো বইপত্র নেই। জিজ্ঞেস করেছে উনি কি অনেক বইপত্র পড়েন? না না, ওর তো বইপত্র বলে কিছু নেই, ওর সমস্ত বইপত্র নিজের ভেতরে। তো ঠাকুর মাকে বলেছেন যে তুমি আমাকে বলে দাও, তো বেদ পুরাণ তন্ত্র মন্ত্র সব আমাকে শিখিয়ে দাও। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, কথামৃত। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম কথামৃত নিয়ে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ এই শরণাগত। এইটা না, এই যে ঠাকুর বলছেন যে আমাকে সবটা শিখিয়ে দাও, এরকম একটা ব্যাপার হয়েছিল যে ঠাকুর কি অবতার? মানে তার কম বয়স তখন, ঠাকুর কি অবতার? পণ্ডিতেরা এসেছেন বিচার করবার জন্য, কি অবতার না অবতার নয়, এরা বলছেন যে অবতার নয়। না 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 না, অবতার শাস্ত্রে বলছে এই সেই অমুক তমুক হেন তেন ইত্যাদি ইত্যাদি। ঠাকুর তাদের তর্কে হারিয়ে দিলেন। কি করে হলো এটা? ঠাকুর বললেন, আমি মাকে গিয়ে বললাম মা আমি তো কিছু জানি টানি না, এরা সব পণ্ডিত লোক, এরা সব সব কি বলতে এসছে, আমি কি বলবো, তুই আমাকে বলে দে। মা বলে দিলেন। মানে ভেতরের যে সুপ্ত জ্ঞান, সেই জ্ঞানটাকে জাগিয়ে দিলেন। সেই যে একেবারে ভেতরের যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটাকে জাগিয়ে দিলেন মা। তো মাকে বলেছেন যে আমি মুখ্য, তুমি আমাকে জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে। তো মা বললেন বেদান্তের সার হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। তাহলে তন্ত্রে হচ্ছে সচ্চিদানন্দই হলেন শিব, আর পুরাণে বলছে সচ্চিদানন্দই হলেন কৃষ্ণ। এই
সচ্চিদানন্দই হলেন একেবারে আসল কথা, শেষ কথা। সচ্চিদানন্দ গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ গীতা 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 গীত ত্যাগ করো, ত্যাগ করো। উপনিষদে আছে তেন তক্তেন ভুঞ্জিথা, ত্যাগের দ্বারা ভোগ করো। তুমি যে ত্যাগ করতে পারছো, এই ত্যাগ করতে পারার আনন্দ, এইটাকে ভোগ করো। ত্যাগ, ত্যাগ হচ্ছে আসল কথা। তাকে যখন লাভ হয়, বেদ বেদান্ত পুরাণ তন্ত্র কত নিচে পড়ে থাকে, তখন উচ্চারণ করার জো নেই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে উচ্চারণ করতে পারি না। আমি তাকে পেয়ে গেছি। এই যে ঠাকুরের কথা তো বহুবার বলেছি, বহুবার পড়েছি, যে আমি আসল লোকটাকে পেয়ে গেছি ভাই। তারপরে তার কত সম্পত্তি আছে, কত টাকা আছে, কত বড় বাগান বাড়ি আছে, কত কি আছে, ওসব জেনে আবার কি হবে? আসল লোকটাকে তো আমি পেয়ে গেছি। আসল লোকটাকে যদি পেয়ে যাই, তাহলে আর ওঙ্কার দিয়ে ডাকবার, সাধনা করবার ওসব দরকার হয় না। সাধনার যে থাকেই পৌঁছলে সেই আসল লোকটিকে পাওয়া যায়। এইগুলো সব তার চেয়ে অনেক নিচে থাক। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে, সে সব আমার হয়েছিল। বালকবৎ, উন্মাদবৎ, পিশাচবৎ, জড়বৎ। বালক যেমন করে কোনো কিছুকে বিশ্বাস করে, যা কিছু সে দেখে তাকে বিশ্বাস করে, কিংবা পাগলের মতো হয়ে যায়। চৈতন্যদেবের কথা বলছিলাম আমরা। চৈতন্যদেবকে মাঝে মাঝে মনে হয় না উন্মত্ত হয়ে আছেন, তা পিশাচের মতন। যা অখাদ্য কুখাদ্য খাচ্ছেন, পচা মরা তাই খাচ্ছেন। অথবা জড়বৎ, স্থির হয়ে আছে, স্থির। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে। একটু গান হয়ে যাক। কি কি দর্শন করেছেন তিনি, এ ভাবা যায় না। মানে আমরা যারা সংসারী লোক, আমরা যারা এই সব এই পার্থিব জীবনের মধ্যে, এই সব কিছুর মধ্যে একেবারে বিজড়িত হয়ে রয়েছি, তারা কি কল্পনা করতে পারি যে এই সব ব্যাপারগুলো, সেগুলো একজন বলছেন এবং একজন লিখে নিয়েছেন এবং সেইটা আমাদের কাছে চলে আসছে। আমরাও পড়তে পাচ্ছি, দেখতে পাচ্ছি, মনে মনে অনুভব করতে পাচ্ছি। কিরকম দর্শন! কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিক যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপ গলার মতো দেখতাম, কখনো দেখতাম রংমশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। আমি একেবারে অন্য জায়গা থেকে একটা কথা বলি, এটা শাস্ত্র অনুমোদিত কথা নয়, এটা আপনাদের সৌমিত্র বসুর মনে হয়েছে তাই সে বলছে, আপনারা প্রশ্রয় দেন তাই সে বলছে। এই যেগুলো দেখছেন, আগুনের স্ফুলিঙ্গ, পাড়ার হ্রদ ঝকঝক করছে, রূপগলার মতন, রংমশালের আলো, মানে নানান রঙের আলো, সবটার মধ্যে কিন্তু আলো আছে। দেখুন, সবটার মধ্যে আলো আছে। তার মানে আমরা এই যে অন্ধকারের মধ্যে বাস করি, মায়া দিয়ে ঘেরা একটা অন্ধকার ঘেরাটোপ, তার বাইরে একটা আলোর জগৎ আছে। সেই আলোর নানান রূপ, সেই রূপের কথা বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই রূপকে দর্শন করবার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলছেন তিনি। আজকের মতো শেষ করি কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আপাতত চিঠি পড়া যাচ্ছে না অনিবার্য কারণে, আপনারা জানেন। কাজেই বাইরে দূরে ফিরে আসছি গানের পর। চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ক্ষমা ব্যানার্জি চিঠি লিখেছেন ভবানীপুর থেকে। ঝুলন নিয়ে চিঠি, কিন্তু ছোটবেলার ঝুলন নিয়ে চিঠি নয়। পড়ি, চিঠিটা পড়ি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। শ্রদ্ধেয় দাদা, ছোটবেলার ঝুলন যদিও আজকের বিষয়, তবু আমি আপনার কাছে মাপ চেয়ে বিষয়টি একটু বদলে নিচ্ছি।
আমি ছোটদের ঝুলন নিয়ে বলি একটু। আরে বলুন বলুন বলুন। আমরা বড় হয়ে গিয়ে তো এই ঝুলন টুলন আজকাল করার কথা ভুলেই গেছি। আমরা এখন ঝুলন যারা করে, যদি কেউ করে, আমি যে খুব একটা চারপাশে দেখি এমনটা নয়, তাদের বাবা মা হয়ে গেছি, জেঠু জেঠিমা হয়ে গেছি। ফলে আপনি ছোটদের নিয়ে যে ঝুলন করছেন তার কথা তো আমরা সাগ্রহে শুনবো। বলুন। আমার কিছু সাঙ্গপাঙ্গ আছে, মানে আমার একটা ছোট্ট স্কুল আছে যাতে আমি দিদিমণি হলেও সেখানে আমরা সবাই রাজা। মানে 3 বছরের খুদে যেমন আছে, 15 বছরের কিশোর কিশোরী আছে, আবার আমার মতো বুড়িও আছে। তাই সেখানে আমরা আপন খেয়ালে পড়াশোনা যেমন করি, নাচ গান নাটক করি, আবার নানান রকম হাতের কাজও করি। তাই আমাদের খুদে বন্ধুরা ঝুলন সাজাবে না তাই কখনো হয়? মাটি বালি ইটের তো অভাব নেই। কলকাতা শহরে অনবরত বাড়ি ভাঙা গড়ার কাজ চলে এবং সেখানে দলবল নিয়ে হাজির আমার সেনাবাহিনী। ছোট ছোট হাতে হাঁপাতে হাঁপাতে নিয়ে আসে মাটি বালি স্টোন চিপস। আর এখন অনলাইনের দৌলতে পিচবোর্ডের অভাবও নেই। কিছু বড় বড় জিনিস কিনলে থার্মোকলও জুটে যায়। আমার স্কুলটা পিজির পেছন দিকে। ওখানে বিখ্যাত একটি শেতলা মন্দির আছে। ওখানে জ্যৈষ্ঠ মাসে খুব বড় করে বাৎসরিক পুজো হয়, মেলাও বসে। মাটির পুতুল, প্লাস্টিকের গাছ কিনে রাখা হয়। আবার তুলো কাপড় দিয়েও কিছু পুতুল তৈরি হয়। ব্যাস, আর কি চাই? পাহাড়, বাড়ি, রাস্তা, লোকজন, জন্তু জানোয়ার সবই তৈরি হলো। একটু বড়রা সাজায় আর ছোটরা জোগাড়ে। ও হ্যাঁ, ভুলে গেছি, শুধু সাজালেই তো হবে না, রং করতেও তো হবে নাকি? পাতা ভিজিয়ে চটকে সবুজ রং, হলুদ গোলা জলে হলুদ রং, সিঁদুর আলতা দিয়ে লাল রং, ফুলের পাপড়ি দিয়ে নীল গোলাপি রং তৈরি হলো। তাছাড়া একটা রঙের সঙ্গে অন্য রং মিশিয়ে তৈরি হয় বিভিন্ন রং। গাছ তৈরিও একটা পর্ব। কোনো ভাঙা পাঁচিল থেকে বট গাছের পাতা একটু আগাছা, কোনো বাড়িতে গাছ থাকলে সেখান থেকে চেয়ে চিনতে কিছু ডালপালা, কোনো বাড়ির বড়রা হয়তো দুটো ছোট টব দিয়ে দিলেন। মাসখানেক ধরে চলে ঝুলন পর্ব। তবে আজকাল স্কুলের যা চাপ, তাই আমার অঙ্গনওয়াড়ি স্কুলের জন্য ঠিক মতো সময় দিতে পারে না বেচারারা, ওই শনিবার বা ছুটির দিন। তবে সবকিছুই যে খুব সহজে হয় তা কিন্তু নয়। মাঝে মধ্যে ধুন্ধুমার লেগে যায়, তখন গেল গেল রব ওঠে, কারণ সবাই তো তাদের পাণ্ডিত্য দেখাতে চায়। ওমা, এই তো ঝগড়া মারপিট, কিছুক্ষণ বাদেই 2 বা 3 বাঁদরে গলা জড়াজড়ি করে কাঠিয়া আইসক্রিম চুষতে চুষতে এসে আবার কাজে লেগে পড়ে। বেশ আছি জানেন এদের নিয়ে। বুড়ো হয়েছি তো কি হয়েছে, কচি কাঁচাদের সঙ্গে মনে মনে কচি হয়ে যেতে তো আপত্তি নেই। এই আমার ঝুলনের গপ্প। জন্মাষ্টমী অবধি সাজানো থাকবে, তারপর পরের বছরের অপেক্ষা, আবার অন্য কিছু নিয়ে মেতে ওঠা। বাঙালির 12 মাসে 13 পার্বণের তো কমতি নেই। নমস্কারান্তে ক্ষমা ব্যানার্জি, ভবানীপুর। দুটো কথা বলবার। প্রথম যে কথাটা সেটা হচ্ছে, আপনি নিয়মিত শরণাগতে চিঠি লিখবেন। সব চিঠি যে পড়া হবে, চোখে পড়বে এমনটা নাও হতে পারে, কিন্তু লিখবেন। আপনার গদ্যটি বড় ভালো, বড় ভালো। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনাকে আমার খুব হিংসে হচ্ছে। আপনি এই যে ছোটগুলোকে নিয়ে এই রকম কি বলবো, এই সমস্ত নানান রকম ঝামেলা করে বেড়াচ্ছেন, ছোটপনা করে বেড়াচ্ছেন, এইটাতে আমার বুকের ভেতরে হিংসে একেবারে রি রি করছে। এই হিংসে নিয়ে শেষ করলাম আজকের চিঠি পড়া 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর বাইরে দূরে, আন্দামান, দিগলিপুর। 0.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আচ্ছা, দিগলিপুর না ডিগলিপুর, মানে যে মদনরে নেমেছি আমরা, ইংরেজিতে তো দ বলে কিছু নেই, সবটাই ড, ডি। তবে বাঙালি জিভে দিগলিপুর বললেই বোধহয় ঠিক ঠিক বলা হবে, তাই না? সে যাই হোক, এই যে দিগলিপুর, তাই বলি। ম্যাপে যদি দেখেন সমুদ্রের মধ্যে লম্বাটে একটা দ্বীপ, খানিকটা ইংরেজির বিস্ময় চিহ্নের মতো দেখতে লাগে। সেইখানে নেমেই আমাদের প্রথম তীর্থস্থান মুরুগানের মন্দির দর্শন।
যদিও এর আগে বলেছি এটা ওই আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারের আওতার মধ্যেই পড়ে, কিন্তু মূল যে পোর্ট ব্লেয়ার তার থেকে দূরত্ব কিন্তু কম নয়, বেশ বেশি। কিছু না হোক 298 কিলোমিটারের মতো। তো এইখানে এই যে মুরুগান মন্দির, এই মুরুগানের পুরো নাম হলো ভেট্টিমালাই মুরুগান। খুব বিখ্যাত মন্দির, আন্দামানের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটা। মুরুগান হলেন শিবের পুত্র, মানে নাম শুনে তো আগেই বুঝতে পেরে গেছেন দক্ষিণ ভারতীয় দেবতা, মানে দেবতাদের যদি কোনো এলাকা অনুযায়ী ভাগ করা যায় আর কি। তবে পূর্ব ভারত বা উত্তর ভারতের দিকে তিনি খুব প্রচলিত নন, তা তো বোঝাই যাচ্ছে। এই নামটা আমাদের খুব চেনা নয়, কিন্তু আমি যদি বলি যে এটা আসলে কার্তিকেয়র মন্দির, তাহলে আপনি এই দেবতাকে খানিকটা নিজের করে নিতে পারবেন, খানিকটা চেনাশোনা দেবতা হয়ে উঠবে, তাই তো? যদিও কার্তিকের পুজো আমাদের এখানে যে খুব বেশি মানে পুজো হয়, মন্দির যে খুব বেশি হয় এমনটা নয়। মুরুগান হলেন কার্তিক। এই যে মন্দিরটা, এও একেবারে দক্ষিণ ভারতীয় মন্দিরের যে ধাঁচা সেই রকম করে তৈরি। দেখে মনে হবে আপনি তামিলনাড়ু কি মাদুরাই কি কোচি এইরকম কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন, এবং অসাধারণ সুন্দর কারুকর্ম। তবে একটা কথা, এই মুরুগানের মন্দিরে যেতে গেলে উৎসবের সময় যাওয়াটা ভালো, অনেক কিছু প্রাপ্তি ঘটবে তখন। তাহলে চলুন, মুরুগানের মন্দির। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কি হাঁটুর গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মুরুগান মন্দিরের দিকে যাচ্ছি আমরা। বন্দরে নামলাম, নেমে এবার রাস্তা ধরে সোজা চলেছে আমাদের গাড়ি। পথটা বড় সুন্দর, দেখলে বিশ্বাসই হতে চাইবে না আপনি বাংলা থেকে দূরে সমুদ্র পার হয়ে অন্য একটা দ্বীপে এসেছেন। দুপাশটা এবারে সবুজে সবুজ। বাংলার গ্রাম যেরকম হয় না, সবুজ গাছপালা, ক্ষেত খামার, টলটল করছে পুকুরের জল, মাঝে মাঝে বাড়ি, তার মধ্যে দিয়ে পিচের রাস্তা গিলতে গিলতে এগিয়ে চলেছে আপনার গাড়ি। এই যে এসে পড়েছি মন্দিরের সামনে। প্রথমে তো মন্দিরের তোরণ, হালকা হলুদ আর কালো রঙের চৌকো থামের ওপরে সবুজ ঘন গোলাপি হালকা গোলাপি রঙের ধাপ, তার উপরে দাঁড়িয়ে আছে এই তোরণের মাথাটা, ভারী সুন্দর। তোরণের ঠিক মাঝখানে 3 দেবতার মূর্তি, পুরোটাই সোনালী, দেবতার মূর্তিও সোনালী। এত নিচু থেকে ভালো বুঝতে পারিনি, মনে হলো ত্রিদেব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পেরিয়ে এলাম সেই তোরণ, পিচের রাস্তা এগিয়ে চলেছে। খানিকটা এগিয়ে আপনার বাঁ দিকে একটা সিঁড়ি পড়বে। এই জায়গায় জমিও খানিকটা উঠে গেছে, মানে একটা পাহাড় বা টিলার মতন হয়েছে আর কি, নিচু, খুবই নিচু। তো এইখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে, কিন্তু সিঁড়িটা দেখে তাক লেগে যাবে আপনার। বিচিত্র বর্ণের সিঁড়ি, প্রত্যেকটা ধাপে লাল সাদা লাল সাদা লাল সাদা লাল সাদা রং করা, লাল সাদা, তার পাশে লাল, তার পাশে সাদা, পাশে আবার রেলিং আছে নীল রঙের। মানে সবটা মিলিয়ে কিরম একটা চোখে লাগে আর কি, চোখের মধ্যে বেশ ইয়ে করে। আসলে দক্ষিণ ভারতীয়রা কে জানে কেন, সেটা তার কোনো সমাজতত্ত্বের কারণ আছে কিনা সে পণ্ডিতেরা বলতে পারবেন, রং খুব পছন্দ করেন। তাদের মন্দির দেখলে সেটা খুব ভালো করে বোঝা যায়। বা মেয়েরা দেখবেন নানান রকমের সব ফুল মাথায় দেন, ভারী সুন্দর, ভারী চমৎকার লাগে। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে পারেন। আবার সামনের দিকে তাকিয়ে দেখুন, আবার একটা তোরণ, ওই আগের তোরণের মতো, সেখান দিয়েও এগিয়ে যেতে পারেন। এই আপনি এসে পড়লেন মুরুগান মন্দিরের সামনে। এবার মন্দিরটা বাইরে থেকে দেখতে কেমন তার একটা সাধ্যমতো বর্ণনা তো দিতে হবে, কিন্তু সেইটাই আজকে আর হবে না, পরের দিন। মুরুগান মন্দিরের সামনে দাঁড়িয়ে থেমে গেল আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার কবিতা। বিদ্রুপবান উদ্যত করি এসেছিল সংসার, নাগাল পেল না তার। আপনার মাঝে আছে সে অনেক দূরে, শান্ত মনের স্তব্ধ গহনে
ধ্যানের বীণার সুরে রেখেছে তাহারে ঘিরি, হৃদয় তাহার উচ্চ উদয়গিরি, সেথা অন্তর লোকে সিন্ধু পারের প্রভাত আলোক জ্বলিছে তাহার চোখে। সে আলোকে এই বিশ্বের রূপ অপরূপ হয়ে জাগে, তার দৃষ্টির আগে বিরূপ বিকল খণ্ডিত যত কিছু বিদ্রোহ ছেড়ে বিরাটের পায়ে করে এসে মাথা নিচু। সিন্ধু তীরের শৈলতটের পরে হিংসামুখর তরঙ্গ দল যতই আঘাত করে, কঠোর বিরোধ রচি তুলে তত অতলের মহালীলা, ফেনিল নৃত্যে দামামা বাজায় শিলা। হে শান্ত, তুমি অশান্তিরেই মহিমা করিছ দান, গর্জন এসে তোমার মাঝারে হলো ভৈরব গান। তোমার চোখের গভীর আলোকে অপমান হলো গত, সন্ধ্যা মেঘের তিমির রন্ধ্রে দীপ্ত রবির মতো। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সব কিছু শুভ হোক, সব কিছু শুভ হোক, এইটুকুই তো চাইতে পারি আমরা। আর সকালবেলায় শুভ হোক কথাটা বলতে বড় ভালো লাগে, আপনাদেরও শুনতে নিশ্চয়ই খুব ভালো লাগে। মনের মধ্যে কেমন একটা জোর পাওয়া যায়, মনে হয় যে হ্যাঁ শুভ হবে, নিশ্চয়ই শুভ হবে, এরকম একটা বিশ্বাস কোথাও যদি তৈরি হয় তাহলেই আমার এই শুভ হোক বলার সার্থকতা প্রতিদিন। আজকে একটা বিশেষ দিন। আজকে